নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের সেন্টেন্সের প্রথম তিনটে প্রকারভেদ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজ আমরা বাকি দুটো সেন্টেন্স সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। চলো শুরু করা যাক। আজকের আমরা জানব অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ অপটেটিভ বা ইচ্ছামূলক বাক্য। প্রথমেই এর সংজ্ঞাটা জেনে নিই। যে সেন্টেন্সের দ্বারা কোনো ইচ্ছা, কামনা, বাসনা ইত্যাদি বোঝায় বা প্রকাশ করতে ব্যবহৃত হয় তাকেই আমরা বলি অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বাসনামূলক বাক্য। যেমন মে গড বেলস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক, এটা একটা কারোর সম্পর্কে কামনা বোঝাচ্ছে। ইফ আই ওয়ার দ্য ক্যাপ্টেন অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, আমি যদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হতাম, এটা একটা মনের ইচ্ছা বোঝাচ্ছে। মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও, এটাও একটা ইচ্ছা বোঝাচ্ছে। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা বা বাসনামূলক বাক্যে আমরা এটা ব্যবহার করি। এই সেন্টেন্স গঠনের নিয়মগুলো আমরা জেনে নিই। প্রথমে এই সেন্টেন্সে প্রথমেই দেখবে মে, হ্যাড, ইফ, উইশ ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। তারপর সাবজেক্ট বসে। এখানেই তোমরা দেখতে পাবে, দেখো মে বসেছে, মেয়ের পর সাবজেক্ট গড বসেছে। এখানেও ইফ বসেছে, দেখো ইফের পরে এখানে আই সাবজেক্টটা বসেছে। এই ক্ষেত্রেও তাই, মেয়ের পরে হি বসেছে, প্রথমে মেয়ে বসেছে তারপরে হি বসেছে। আর এই ক্ষেত্রেও দেখো মেয়ে বসেছে প্রথমে, তারপরে ইউ বসেছে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে মে, ইফ, হ্যাট এই সমস্ত ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস বসে না এক্ষেত্রে। ঠিক আছে, অন্যগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি অন্য ভার্বের এটা নিয়ম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই সবসময় এস বা ইএস বসে, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটবে না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে ই বা ইএস বা এস বসবে না ভার্বের শেষে। আই এর টু বি ভার্ব এর ওয়্যার ব্যবহৃত হবে। আই এর পরে আমরা ওয়াস বসাই, কিন্তু এক্ষেত্রে ওয়্যার ব্যবহৃত হবে, ওয়াসটা বসবে না। ওয়াস অ্যামি স্যার বসবে না, সেখানে ওয়্যার ব্যবহৃত হবে। অপটেটিভ সেন্টেন্স গঠনের নিয়মটা আমরা এবার ভালো করে জেনে নিই। মে অথবা হ্যাট অথবা ইফ অথবা উইশ যে কোনো একটা বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে বাকি অবজেক্ট বসে যাবে। বোঝা গেল অপটেটিভ সেন্টেন্স। এবার আমরা চলে আসবো এক্সক্লামেটারি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা বিস্ময়, শোক, আনন্দ, আবেগ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই আমরা বলবো এক্সক্লামেটারি সেন্টেন্স বা বিস্ময়বোধক বাক্য। যেমন উদাহরণ আমরা দেখি, ওহ হোয়াট এ ফাইন ফ্লাওয়ার ইট ইজ, আহ কি সুন্দর ফুল। এখানে ওহটা এক্সক্লামেটারি শব্দ। তারপরে অ্যালাস দি ম্যান ইজ ডেড, হায় লোকটি মারা গেছে। হুররে ইন্ডিয়া হ্যাভ বিটেন পাকিস্তান, কি আনন্দ, ক্রিকেটে ভারত পাকিস্তানকে পরাস্ত করেছে বা হারিয়েছে। এই যে শব্দগুলো তোমরা দেখছো, ও, অ্যালাস, ব্র্যাভো, হুররে, এই সমস্ত কিছু শব্দ কিন্তু বিস্ময়বোধক শব্দ। ঠিক আছে, এবার গঠনের নিয়ম আমরা দেখে নিই। বিস্ময় প্রকাশে বা আনন্দ প্রকাশে ও, হুররে, দুঃখ প্রকাশে অ্যালাস, ঘৃণা প্রকাশে ফাই প্রভৃতি সেন্টেন্সের প্রথমে বসে। এই যেমন আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম উইশ, মে, ইফ এই সমস্ত শব্দগুলো যেমন প্রথমে বসে, এক্সক্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ওহ, অ্যালাস, হুররে, ব্র্যাভো এই শব্দগুলো বাক্যের প্রথমে বসবে এবং তারপরে এক্সক্লামেটারি চিহ্নটা বসবে। ঠিক আছে, এবং সেগুলো ক্যাপিটাল লেটারে ব্যবহৃত হবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে টু বি ভার্ব যেমন ইজ, অ্যাম, আর, ওয়াস, ওয়্যার এগুলো সেন্টেন্সের শেষে বসবে এবং এইসব ক্ষেত্রে হোয়াট বা হাউ দিয়ে সেন্টেন্স শুরু হবে। এখানে যেমন দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, ও হোয়াট এ ফাইন ফ্লাওয়ার ইট ইজ। তো এইগুলো এবার এক্সক্লামেটারি সেন্টেন্স স্যার গঠনের নিয়মটা আমরা দেখে নিই। প্রথমেই ও, হুররে, তার সাথে সাথে এক্সক্লামেটারি চিহ্নটাও বসছে, অ্যালাস এই সমস্ত বসবে। তারপর দেখো সাবজেক্ট বসবে, এক্ষেত্রে ইউ ও বা এক্ষেত্রে দি ম্যান, হুডের ক্ষেত্রে ইন্ডিয়া এগুলো বসবে। তারপরে ভার্ব বসবে, ভার্বের ক্ষেত্রে দেখো ইউ আর বসছে, দি ম্যান ইজ হচ্ছে, ইন্ডিয়া হ্যাভ রিটেন হচ্ছে, এটা বসছে। তারপর যেটা বলছে সেটা হচ্ছে অবজেক্ট বা আধারটা বসে যাচ্ছে। ওকে, বা অথবা আরেকটা হয় হাউ বা হোয়াট বসে একইভাবে।
তারপরে অবজেক্ট বা অ্যাডজেক্টিভ বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ইট ইজ বসে। যেমন প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা দেখো ওহ বসেছে প্রথমটা, তারপরে কি বসেছে, তারপরে হচ্ছে অবজেক্ট হোয়াট এ ফাইন ফ্লাওয়ার, তারপরে সাবজেক্ট এ ফাইন ফ্লাওয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো। ওহ বসেছে প্রথমে, তারপরে হোয়াট বসেছে। এখানে যেমন হাউ বা হোয়াটের ক্ষেত্রে যে কোনো একটা বসছে, হোয়াট বসেছে। সাবজেক্ট বসেছে এ ফাইন ফ্লাওয়ার, তারপরে টু বি ভার্ব ইট ইজ, ইজটা এখানে টু বি ভার্ব বসেছে। বোঝাতে পারলাম? নেক্সট, আবার আরেক ধরনের সেন্টেন্স আছে যাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ, অর্থাৎ যেটাকে আমরা হ্যাঁবাচক বলি। আরেকটা হচ্ছে নেগেটিভ বা নগর্থক বাক্য, যেটা নাবাচক বাক্য। এবং এর কয়েকটা আমরা উদাহরণ দেখিনি। এক্ষেত্রে আবার দুটো ব্যাপার আছে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো ঠিকই আছে, কিন্তু নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় আমরা বাক্যের মানেটাকে এক রেখে নো বা নট বসাতে পারি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বাক্যের মানেটাকেও আমরা চেঞ্জ করে দিই। এ ধরনের ক্ষেত্রে আমরা দুটো নিয়ম মূলত ব্যবহার করতে থাকি নেগেটিভের ক্ষেত্রে। প্রথমটা আমরা দেখে নিই, সুমন ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ সুমন একজন বুদ্ধিমান বালক। এটাকে যখন আমরা নাবাচকে নিয়ে যাব তখন এইটা হবে সুমন ইজ নট অ্যান ইন্টেলিজেন্ট বয়, অর্থাৎ সুমন একজন বুদ্ধিমান বালক নয়। এটা আমরা বাক্যের মানেটাকে কিন্তু, অর্থাৎ পজিটিভ বাক্যের মানেটাকে কিন্তু পরিবর্তন করলাম। কিন্তু আবার আমরা যদি মানেটাকে এক রেখে নো বা নট বসাই তাহলে কি হবে, সুমন ইজ নট অ্যান্ড ব্যাড বয়, অর্থাৎ সুমন খারাপ ছেলে নয়, অর্থাৎ বুদ্ধিমান ছেলে। এটাও একটা থাকলো। দে হ্যাভ এ গার্ডেন, অর্থাৎ তাদের একটা বাগান আছে। এখানে বাক্যের মানেটা যদি পরিবর্তন করে দিই আমরা নেগেটিভের ক্ষেত্রে, দে হ্যাভ নো গার্ডেন, তাদের কোনো বাগান নেই। আরও কয়েকটা আমরা জেনে নিই। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডাস হি প্লে, সে কি খেলে, তাহলে নাবাচকে হবে ডাস নট হি প্লে, সে কি খেলে না। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী, এটার ক্ষেত্রেও এটা হতে পারে আর নট ইউ হ্যাপি, সে কি সুখী নয়। আবার হতে পারে যে আর ইউ আনহ্যাপি, সে কি অসুখী, এটাও হতে পারে। অর্থাৎ আমি মানেটাকে তখন কিন্তু একই রেখে আমি এটাকে চেঞ্জ করে দেওয়া হলো, হ্যাপিটাকে তখন আনহ্যাপি হয়ে গেল। বোঝাতে পারলাম? ঠিক একইভাবে ডু দ্য সাম, অঙ্কটি করো, ডু নট ডু দ্য সাম, অঙ্কটি করো না। পরের ক্ষেত্রে হচ্ছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ নট বি হ্যাপি, তুমি সুখী হও না। হুররে ইন্ডিয়া হ্যাভ ওয়ান দ্য ম্যাচ বা ওয়ান দ্য গেম, কী আনন্দ, ভারত খেলায় জিতেছে। আবার এটা হতে পারে অ্যালাস ইন্ডিয়া হ্যাভ নট ওয়ান দ্য গেম, অর্থাৎ হাই ইন্ডিয়া খেলায় জিততে পারেনি। আবার যদি আমি এই মানেটাকে একই রেখে আমি যদি চেঞ্জ করি, নেগেটিভে নিয়ে যাই, কি হুররে ইন্ডিয়া হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, অর্থাৎ কী আনন্দ, ভারত খেলায় জিতেছে। আমি নেগেটিভে যদি করি হুররে ইন্ডিয়া হ্যাভ নট লস্ট দ্য ম্যাচ, ইন্ডিয়া বা লস দ্য গেম, ভারত খেলায় হারেনি। বোঝাতে পারলাম? এটা কিন্তু দুই ধরনের ভাবে হয়ে থাকে। এবার আমরা কিছু এক্সারসাইজ করে নিই, চলো এক্সারসাইজ করে নেওয়া যাক। প্রথমটা কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং পজিটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ নিচের হ্যাঁবাচক বাক্যগুলোকে আমরা নাবাচকে নিয়ে যাই আর নাবাচকগুলোকে হ্যাঁবাচকে রূপান্তরিত করি। চলো প্রথমটা আমরা দেখে নিই। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এখানে কি হবে, তুমি কাজ করোনি, ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। হি ইজ নট প্লিজড, সে খুশি নয় বা সে সন্তুষ্ট নয়। এখানে কি হবে, হি ইজ প্লিজড, এটাকে যদি আমি মানেটাকে পরিবর্তন করি তাহলে হবে সে খুশি, হি ইজ প্লিজড। আর যদি আমি মানেটাকে অপরিবর্তন রেখে করতে চাই তাহলে কি হবে, হি ইজ আনপ্লিজড, অর্থাৎ সে অসন্তুষ্ট। দে বিলং টু দিস স্কুল, সে স্কুলটা থেকে বিলং করে, তাহলে কী হবে, দে ডিড নট বিলং বা দে ডু নট বিলং টু দিস স্কুল। দে আর নট ভেরি হ্যাপি অ্যাট ইয়োর বিহেভিয়ার, এটা কী হবে, তারা তোমার ব্যবহারে খুব একটা খুশি নয়। তাহলে কী হবে, দে আর ভেরি আনহ্যাপি অ্যাট ইয়োর বিহেভিয়ার, তারা তোমার ব্যবহারে অখুশি। এটা আমি মানেটাকে একই রাখলাম, একই রেখে চেঞ্জ করলাম নেগেটিভ থেকে পজিটিভে। কিন্তু আমি যদি মানেটাকে পরিবর্তন করি
তাহলে কী হবে, দে আর ভেরি হ্যাপি অ্যাট ইয়োর বিহেভিয়ার, এটাও হতে পারে। হি ইজ রিডিং এ নভেল, সে একটা উপন্যাস পড়ছে, কী হবে, হি ইজ নট রিডিং এ নভেল। ডু ইউ প্লেয়িং ক্রিকেট, তুমি কি ক্রিকেট পছন্দ করো? ডু ইউ লাইক প্লেয়িং ক্রিকেট, অথবা ডু ইউ নট, প্রথমটা হবে ডোন্ট ইউ লাইক প্লেয়িং ক্রিকেট, আরেকটা হতে পারে ডু ইউ নট লাইক প্লেয়িং ক্রিকেট। কপিল দেব ওয়াজ এ গুড ক্রিকেটার, এটা কি হবে, মানেটাকে যদি আমি এক রেখে পরিবর্তন করি, কপিল দেব ওয়াজ নট ব্যাড ক্রিকেটার। এবার মানেটাকেও যদি আমি চেঞ্জ করে দিই, কপিল দেব ওয়াজ ব্যাড ক্রিকেটার, এটা হয় না, কপিল দেব ওয়াজ নট এ ব্যাড ক্রিকেটার। ওকে, অর্থাৎ কপিল দেব খুব ভালো ক্রিকেটার ছিলেন। ওকে, থ্যাংক ইউ।